প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। তো এই করোনার ভিতরেও আমাদের পড়ালেখা, জীবন জীবিকা এগুলো থেমে নেই। তো তোমরাও পড়ালেখার সাথে সম্পৃক্ত। আমরা আমাদের অনলাইনে ক্লাস বা কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আজকে এই পর্যায়ে অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারের জন্য তোমাদের জন্য আজকে একটা লেকচার। তো তোমরা অনলাইনের সাথে আমাদের ক্লাসের সাথে অবশ্যই তোমরা সম্পৃক্ত রয়েছ। আশা করি তোমরা প্রতিটি লেকচার ভালোভাবে দেখবে, পড়বে, নোট করবে। তো আজকে এই পর্যায়ে আমি আবার বলছি, আজকে এই পর্যায়ে তোমাদের অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের একটা লেকচার দিচ্ছি। আজকের লেকচার হলো ফাতিমীয় শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মুইজের অবদান। আবু আবদুল্লাহ শিই উত্তর আফ্রিকায় ফাতিমীয় প্রচারণাকে তীব্রতর করে আগলাবি শাসনের অবসান ঘটিয়ে 909 খ্রিস্টাব্দে ফাতিমীয় খিলাফতের ভিত্তি স্থাপন করে। ফাতিমীয় খিলাফতের প্রথম খলিফা ওবায়দুল্লাহ আল মাহাদি সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার সাথে সাথেই ফাতিমীয়দের অগ্রযাত্রা শুরু হয়। চতুর্থ খলিফা আল মুইজের সময় তা চূড়ান্ত রূপ লাভ করে। রাজ্য জয়, শাসন ব্যবস্থার সুষ্ঠু বিন্যাস ও জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা সর্বোপরি ফাতিমীয় শক্তি সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি নিজকে ফাতিমীয়দের মধ্যে শ্রেষ্ঠ শাসক রূপে চিহ্নিত করেন। সিংহাসনে আরোহণ 953 খ্রিস্টাব্দে আবু তামিম মাদ আল মুইজ মিশরের ফাতিমীয় খিলাফতে অধিষ্ঠিত হন। সিংহাসনে অধিষ্ঠিত হবার পর তিনি মিশর বিজয়ে মনোনিবেশ করেন। প্রফেসর ওলিয়ারির মতে তার ও তার পিতামহের সামনে এটি একটি বিরাট স্বপ্ন বিরাজ করছিল, যা এখন তার সম্ভাবনার পর্যায়ে এসে পৌঁছেছে। মিশর বিজয়ের চেয়ে মুইজ সমগ্র উত্তর আফ্রিকাকে পূর্ণ নিয়ন্ত্রণে আনা গুরুতর মনে করেন। তাই ওই বছরই তিনি কিতামা সৈন্যবাহিনী নিয়ে আওরাস পর্বতমালায় একটি অভিযান প্রেরণ করেন। এই অভিযানের ফলে ফাতিমীয় ইতিহাসে তিনি প্রথম ওই অঞ্চলের বিদ্রোহী গোত্রগুলোকে পদানত করেন এবং কাতামা গোত্রের সর্দারসমূহ এবং মাগরিবের শাসক সম্প্রদায়ের আনুগত্য আদায় করেন। উত্তর আফ্রিকার শিয়া ফাতিমি এবং স্পেনের উমাইয়া সাম্রাজ্য। অধ্যাপক ডোজির মতে খলিফা তৃতীয় আব্দুর রহমান উত্তর আফ্রিকাকে সাম্রাজ্য সম্প্রসারণ নীতি দ্বারা অনুপ্রাণিত হন। এখানে খলিফা তৃতীয় আব্দুর রহমান মানে স্পেনের উমাইয়া খলিফা তৃতীয় আব্দুর রহমান। তবে ফাতিমীয় খলিফারা যাতে স্পেনীয় উপকূলে অবতরণ করতে না পারে সেজন্য উত্তর আফ্রিকার ফাতিমীয় রাষ্ট্র এবং আন্দালুসিয়ার মধ্যে বাফার রাষ্ট্র হিসাবে কতগুলো রাষ্ট্র সৃষ্টি করে তাদের আর্থিক ও সামরিক সাহায্য দান করেছিলেন। বাফার রাষ্ট্র বলতে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নিরপেক্ষ শক্তিহীন রাষ্ট্র। আর্থিক রাষ্ট্র সৃষ্টি করে তাদের আর্থিক ও সামরিক সাহায্য দান করেছিলেন। এ সময় স্পেনের উমাইয়া সাম্রাজ্য এবং উত্তর আফ্রিকার ফাতিমি রাষ্ট্রের মধ্যে কতগুলো নৌযুদ্ধ হয়। 955 খ্রিস্টাব্দে স্পেনীয় নৌযান সিসিলীয় বাণিজ্য পথকে আক্রমণ করে উহা লুণ্ঠন করে। এর প্রতিশোধ করবে মুইজ সিসিলীয় রাজ্যপালকে একটি নৌবহর নিয়ে আলমেরিয়া আক্রমণ করতে নির্দেশ দেন। অতঃপর ফাতিমিরা আলমেরিয়া উপকূল ধ্বংস করে। প্রত্যুত্তরে আব্দুর রহমান তার নৌসেনাপতি গালিবকে আফ্রিকার উপকূলে লুণ্ঠন করতে নির্দেশ দেন। আন্দালুসিয়ার নৌবাহিনী কতিপয় সাফল্য অর্জন করলে অবশেষে তাদেরকে হটিয়ে দেওয়া হয়। 958 খ্রিস্টাব্দে মুইজ তার প্রধান সেনাপতি আবুল হাসান জাওহারকে মাগরিবুল আদনা ও মাগরিবুল আকসা জয় করার জন্য প্রেরণ করেন।
এখানে মাগরিবুল আদনা বলতে নিকট পশ্চিম এবং মাগরিবুল আকসা মানে দূর পশ্চিম, অর্থাৎ তিউনিসিয়া থেকে উত্তর আফ্রিকার পশ্চিমের দেশসমূহ। তো জাওহার মাগরিব ও উত্তর আফ্রিকা বিজয় শেষ করে কায়রোয়া পদার্পণ করলে মই সমগ্র আফ্রিকার অভিসংবাদিত শাসক হিসেবে পরিচিত হন। আল মুইজ ও ক্রিট দ্বীপ। ভূমধ্যসাগরীয় ক্রিট দ্বীপের উপর অধিকার নিয়ে কনস্টান্টিনোপল, বাইজেন্টাইন, বাগদাদের আব্বাসীয়, মিশরের ইকশিদি এবং সিরিয়ার হামদানিদের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়। মুইজ তড়িৎ গতিতে ক্রিট দ্বীপ পদানত করে এই সমস্ত শক্তিবর্গের প্রচেষ্টাকে বানচাল করে দেন। আল মুইজ ও সিসিলি। 956 খ্রিস্টাব্দে আল মুইজ গ্রিক সম্রাট সপ্তম কনস্টান্টাইনের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে তিনি আওর মিনার জয় করেন। এই সময় গ্রিক সম্রাট ফাতিমীয়দের বিরুদ্ধে অভিযান প্রেরণ করলে যুদ্ধে ফাতিমীয়দের হস্তে গ্রিক সেনানায়ক ম্যানুয়েল ফোকাস নিহত হন এবং সেনাপতি নিকোলাস বন্দী হয়। ফলে 11 শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত সিসিলি ফাতিমীয়দের প্রদেশ হিসেবে থেকে যায়। মিশর বিজয়। 969 খ্রিস্টাব্দে মুইজের সেনাপতি জাওহারের নেতৃত্বে মিশর অভিযানের উদ্দেশ্যে সৈন্যবাহিনী আলেকজান্দ্রিয়া প্রবেশ করে, অর্থাৎ মিশরের উত্তরে ভূমধ্যসাগরের কূলে আলেকজান্দ্রিয়ার বন্দরে, এটা ছিল সমুদ্র বন্দর। জাওহার মনি আস-সায়াদিনের উপর দিয়ে মনি আস-সালাকিন দুর্গ জয় করেন এবং নদী পেরিয়ে মিশরীয় বাহিনীকে পরাজিত করে বিজয়ের বেশে রাজধানী ফুস্তাতে প্রবেশ করেন এবং আল মুইজের নামে খুতবা পাঠ করার নির্দেশ দেন। জাওহার ফুস্তাতের উত্তর পশ্চিমে ঊষর মরুভূমিতে আল কাহেরা ও আল মাহারুসা নির্মাণ করেন, মানে বর্তমান কায়রো শহর, মিশরের রাজধানী যে কায়রো, এটাকে তিনি, যদিও বর্তমানে আল কাহেরা বলা হয় আরবিতে, কিন্তু সেই সময় এটার নাম রাখছিল আল কাহেরা ও আল মাহারুসা, যা আধুনিক যুগে আফ্রিকার সবচেয়ে আধুনিক ও জনবহুল শহরে রূপান্তরিত হয়। 972 খ্রিস্টাব্দে জাওহার কায়রোর জামে মসজিদ নির্মাণ করে। জামে আল আজহার নামে মসজিদটির যে পাঠাগার ছিল, সে পাঠাগারটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় খলিফা আজিজের সময়। আধুনিককালে ইহাই প্রাচীনতম জীবন্ত বিশ্ববিদ্যালয়, যেটা মিশরের জামে আজহার বিশ্ববিদ্যালয়। এটা সেই ফাতিমা মুইজ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এটা জ্ঞানের আলো বিতরণ করে আসছে। যদিও সেখানে আগে ইসমাইলীয়, ফাতিমীয়, শিয়া মতবাদ শিক্ষা দেওয়া হতো, আইন কানুন বিভিন্ন ফাতিমীয় মতবাদ ছিল, কিন্তু বর্তমানে ওগুলো তিরোহিত করে বিশেষ করে ইসলামী অনুশাসনগুলো, আইন কানুনগুলো সুন্নি মতে পরিচালিত হচ্ছে। কারণ পরবর্তী সময় এটা সুন্নি শাসকরা ইয়াদের থেকে, ফাতিমীয়দের থেকে ক্ষমতা দখল করে এবং তারাই আগের ওই ফাতিমীয় ধ্যান ধারণাকে বাদ দিয়ে দেয়। আল মুইজ ও নবিয়া। আরবিতে নবিয়া বলতে বর্তমান সুদান, মিশরের দক্ষিণে যে সুদান। 971 খ্রিস্টাব্দে বাসমুর জেলার একজন ইকশিদি রাজ্যপাল বিদ্রোহ করলে তাকে দমন করা হয়। 965 খ্রিস্টাব্দে নুবিয়ানরা মিশর আক্রমণ করছিল বলে তার প্রতিশোধ গ্রহণের জন্য মুইজ 972 খ্রিস্টাব্দে নুবিয়ার রাজা জর্জকে করদানে বাধ্য করেন। সিরিয়া ও কারামতিয়া সম্প্রদায়। অধ্যাপক ওলিয়ারির মতে বাস্তবিক অর্থে প্রাচীন, মধ্যযুগীয়, আধুনিক ইতিহাসে মিশর কখনো সিরিয়ার সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন ছিল না। এ সময় আলেপ্পোতে স্বাধীন সিয়ানি প্রতিগণ এবং রামলাতে ইকশি হুসাইন শাসন করছিল। জাওহার হুসাইনের বিরুদ্ধে সেনাপতি জাফরকে প্রেরণ করলে 970 খ্রিস্টাব্দে তিনি ইকশি এবং হুসাইনের সম্মিলিত বাহিনীকে পরাস্ত করে দামাস্কাস পদানত করেন, মানে বর্তমান সিরিয়ার রাজধানী যে দামেস্ক,
সেই দামাস্কাস বিজয়ের ফলে ফাতিমীয়রা সরাসরি কারামতীয়দের সাথে তিক্ততার সম্পর্কে জড়িত হয়ে পড়ে। কারামতীয় দলপতি হাসান ফাতিমীয়দের বিরুদ্ধে বাগদাদের আব্বাসীয় খিলাফত এর বন্ধুত্ব কামনা করলে খলিফা আলমতি উহা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। কারণ কারামতি হলো ফাতিমীয় শিয়াদের একটা বাতিনি শাখা। এই জন্য বাগদাদের সুন্নি আব্বাসীয় খলিফা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। হাসান ইরাকের শিয়া বুয়াইয়া আমির রাবার হামদানি প্রতি ইকশি সমর্থনকারী বাহিনী ও আরব গোত্রের সহায়তায় দামাস্কাস জয় করে আইন শামসে হলিয়ে পুলিশ থেকে কায়রোর উপর চাপ সৃষ্টি করতে থাকে, কিন্তু জাওহার তাকে কুলজুমে প্রত্যর্পণ করতে বাধ্য করেন এবং তিউনিসে তার নৌবহর ধ্বংস করেন। মইস সারহাজার গোত্রপতি বুল্লুকিনের সাহায্যে বারবার গোত্রের বিরুদ্ধে দমন করেন এবং বুল্লুকিনকে আফ্রিকার রাজ্যপাল নিযুক্ত করে মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন। অতঃপর 960 খ্রিস্টাব্দে ফাতিমীয় বাহিনী কায়রোর বহির্দেশে কারামতীয় বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়। সিরিয়া, হাপ্তুকিন, গ্রিক এবং আব্বাসীয়। অতঃপর মইসকে তুর্কি সেনাপতি হাপ্তুকিনের শত্রুতার মোকাবেলা করতে হয়। জাওহার ত্রিপলির উপর গ্রিক আক্রমণের প্রতিরোধের উদ্দেশ্যে যাত্রা করলে হাপ্তুকিন বিনা বাধায় দামাস্কাসে অনুপ্রবেশ করেন। ফাতিমীয়রা 975 খ্রিস্টাব্দে ত্রিপলি এবং বৈরুত জয় করেন। হাপ্তুকিন বাগদাদের আব্বাসীয় খিলাফতের সার্বত্র মেনে নিলেও ফাতিমীয়দের ভয়ে সন্ত্রস্ত ছিল বলে বাহরাইনের আল আহসাদ এবং কারামতীদের মিত্রতার সূত্রে আবদ্ধ হন। পরে সম্মিলিত বাহিনী সিদনের যুদ্ধে দুজন ফাতিমীয় সেনাপতিকে পরাজিত করে। এ সময় 975 খ্রিস্টাব্দে আল মুইজ মৃত্যুবরণ করেন। কৃতিত্ব: সমস্ত ফাতিমীয় খলিফাদের মধ্যে আল মুইজ নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তার খিলাফতকালে ফাতিমীয় সাম্রাজ্য স্পেনীয় সাম্রাজ্যের সমকক্ষ এবং ফাতিমীয় এবং কনস্টান্টিনোপলের গ্রিক সাম্রাজ্য এবং বাগদাদের আব্বাসীয় খিলাফতের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। নিম্নে তার কৃতিত্বের দিকগুলো বর্ণিত হল। শাসন সংস্কার: নিঃসংগঠন শক্তি ও প্রতিভা বলে মুইজ এমন একটি সরকার প্রতিষ্ঠা করেছিলেন যা ন্যায় বিচারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি মিশর ও উত্তর আফ্রিকার বিভিন্ন জাতি, গোত্র ও ধর্মাবলম্বীদের সাথে সহিষ্ণুতার নীতি অবলম্বন করেন। মুইজের সময় কর নির্ধারক ও সংগ্রাহক এবং যাবতীয় রাজস্ব কর্মচারী ছিলেন ইহুদি ও খ্রিস্টান। সেনাবাহিনী সংস্কার: জাতীয় ও গোত্রীয় যে কোনো কোন দল কায়রোয়ানকে ক্ষতবিক্ষত করছিল তা নিরসন করবে মুইজ তার আফ্রিকান সেনাবাহিনীকে আইন শামসের নিকটে আল খন্দকে বসতি স্থাপন করে দিয়েছিল। আব্বাসীয় খলিফারা যেমন খোরাসানি জাতিকে একটি সুসংবদ্ধ সেনাবাহিনীতে গড়ে তুলেছিলেন, ঠিক তেমনি তিনি কিতামা বা কাতামা গোত্র বাহিনীর মধ্যে শৃঙ্খলা স্থাপন করেছিলেন। তার সহ ফাতিমীয়দের দ্বিতীয় রাজধানীটি প্রধান নৌঘাঁটিতে এবং আলেকজান্দ্রিয়া ও সিরিয়ার বন্দরসমূহ উন্নত নৌঘাঁটিতে পরিণত হয়। ফাতিমীয়রা ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্য বাণিজ্য রাস্তা নিয়ন্ত্রণ করত। রাজস্ব ও মুদ্রা ব্যবস্থা: রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থার পুনর্গঠন ও রাজস্ব শাসনকে পুরোপুরি কেন্দ্রীভূত করার লক্ষ্যে মুইজ ইয়াকুব ইবনে কিল্লিস এবং আসুদি আল হাসানের প্রতিভাকে কাজে লাগান। তারা প্রত্যহ আমিরাতের দপ্তরে উপবেশন করে ভূমি রাজস্ব নির্ধারণ করতেন এবং ওয়াকফ, বাণিজ্য শুল্ক ও যাবতীয় রাজস্বের উপর কড়া দৃষ্টি রাখতেন। ফলে একমাত্র পুস্তাতি দৈনিক 50,000 থেকে 1,20,000 দিনার রাজস্ব আদায় হতো। মুদ্রার মাধ্যমে সম্পূর্ণ রাজস্ব আদায় করা হতো। মুইজি দিনারের মূল্যমান ছিল 15.5 দিরহাম। 1 দিনারের মূল্য ছিল। এই দিনার পুরোপুরিভাবে ইকশিদি আমলের আব্বাসীয় দিনারকে স্থানচ্যুত করে দেয়। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক: আল মুইজ কৃষ্টি রুচিসম্মত উচ্চশিক্ষিত নরপতি ছিলেন। তার সাহিত্য দক্ষতা ছিল অসাধারণ। কেবল আরবি সাহিত্য লিখন এবং অধ্যয়নে তিনি আনন্দ পেতেন না, বরং গ্রিক সাহিত্য ও অধ্যয়ন করতেন। তিনি বারবার ও সুদানি ভাষার উপর পূর্ণ দক্ষতা অর্জন করেন এবং পূর্ব ইউরোপ থেকে আমদানিকৃত দাসদের সাথে কথা বলার জন্য তিনি স্ল্যাভনিক ভাষা শিক্ষা করেন।
মানে স্লাভ ভাষা শিক্ষা করেন। জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণকল্পে তিনি মনসুরিয়া ও কায়রোতে গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। তার সময় প্রখ্যাত পণ্ডিত দাইস কাদিম, নোমান এবং জাফর বিন মানসুর আল ইয়েমেনের নাম উল্লেখযোগ্য। তার সময় একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। খলিফা মুইজের দরবারে বিখ্যাত কবি ইবনে হানি, চিকিৎসা বিজ্ঞানে মোহাম্মদ আল তামিমি, ঐতিহাসিক মোহাম্মদ ইবনে ইউসুফ, দার্শনিক আল কিন্দি, ফার্মাকোলজিস্ট মুসা ইবনে গাজাল এবং বিজ্ঞানী সাইদ ইবনুল বাত্তুরিক উজ্জ্বল নক্ষত্ররূপে বিরাজমান ছিলেন। এই সকল দিক বিচার করে ঐতিহাসিক আমির আলী যথার্থই বলেন, মুইজ নিঃসন্দেহে মুসলিম প্রতীচ্যের মামুন ছিলেন। তার শাসনকাল শুধু স্বর্ণযুগেরই সূচনা করেনি, বরং ফাতেমীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে তাকে ইতিহাসে অবিস্মরণীয় করে রেখেছে। পরিশেষে আমরা বলতে পারি যে সুদীর্ঘ 23 বছর রাজত্বের পর 975 খ্রিস্টাব্দে আল মুইজ পরলোক গমন করেন। এই সুদীর্ঘ শাসনকালে তিনি অভ্যন্তরীণ ও বহির্বিদ্রোহ এবং বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করে জনজীবন নিরাপত্তা বিধান করত দিগ্বিজয়ের মাধ্যমে সাম্রাজ্যের পরিসীমা বৃদ্ধি করেন। তিনি তার রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক শক্তি বলে ক্ষুদ্র ফাতিমীয় সাম্রাজ্যকে একটি বৃহৎ সাম্রাজ্যে রূপদান করেন। ফাতিমীয় খলিফাদের মধ্যে আল মুইজি মূলত উত্তর আফ্রিকার ফাতিমীয় খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন এবং তার সময় মিশর ফাতিমীয়দের অধিকারে আসে। সুতরাং খলিফা আল মুইজকে মিশরের ফাতিমীয় খলিফাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক বললে সত্যের অপলাপ করা হবে না, কেননা তার শাসনামলে ফাতিমীয় খিলাফতের যে গৌরব রবি উদিত হয়, উহা বহুদিন পর্যন্ত পরবর্তী শাসকদেরকে সুশাসনের প্রেরণা জুগিয়েছিল। তো আজকে লেকচার মোটামুটি এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে পরবর্তী পড়াবো। খুদা হাফিজ।